অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলবে, যেখানে যা হবে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। পুলিশকে দলদাসে পরিণত করলে যা হওয়ার হয় আমাদের এখানে তাই হয়েছে। এই যে বিভিন্ন ভাতাগুলো কিন্তু সত্যিকারের গরিবদের কিন্তু উপকারে লাগে। সোমনাথ চ্যাটার্জি বা সেরকম পার্লামেন্টারিয়ান পাই না যারা সত্যি নলেজেবল, বাগ্মী, এবং অনেকে না, আমি জানি না, টাকা পেয়ে না নিজেকে আর ক্ষমতা পেয়ে নিজেকে ঈশ্বরেরও উপরে রাখে। যদি সারা দেশের পরিসংখ্যান দেখা যায়, সারা দেশেই কিন্তু সাইকোলজিক্যাল আর সাইকোপ্যাথের সংখ্যা বেশ ভালো রকম বেড়েছে। যে পিবিদের মাঝে দেখো মিলন মহান, এইটাই কথা যদি বলতে চাই, তখনই প্রচুর আমার এগেনস্টে অ্যাটাক হয়। তখন বুঝতে পারি অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছেছে। বিখ্যাত কবির এক কবিতার লাইন বারবার মনে পড়ে, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। রাজ্য রাজনীতির যে সাম্প্রতিক যে ছবিগুলো আমাদের সামনে উঠে এসছে, সত্যি মানুষ কি সস্তা হয়ে গেল, নাকি এই রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষকে সস্তা এক জীবে পরিণত করলো? প্রশ্ন অনেক। নিঃসন্দেহে কসবা কাণ্ড, যা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে কসবা কাণ্ড, আমি আপনার কাছে আরো বেশি করে আসার যে মূল বিষয়টি, যে আপনি আরজি কর আন্দোলনটাকে একদম সামনে থেকে দেখলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তারপরে একই জিনিস শুধুমাত্র বইয়ের পাতাটা উল্টে গেল, লেখা এক। আপনার কি মনে হয় আরজি কর কাণ্ডের সুরাহা যদি পাওয়া যেত, কসবা কাণ্ডটা ঘটতই না? এই ব্যাপারটা কিছুটা হলেও আমি পুরোপুরি একমত, কারণ গতকালই আমি একটা পোস্ট করেছিলাম যে আরজি কর না হলে কসবা হতো না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এবং সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব। তা না হলে কিন্তু সব যারা দোষী ধর্ষকরা ভাববে যে বোধহয় আমরা যদি কোনো একটা শাসক দলের প্রচ্ছন্ন মদতে যদি আমরা কোনো দোষও করি, ঠিক ব্যাপারটা ঢাকা পড়ে যাবে। আরজি করের ক্ষেত্রে কেন এত ঝামেলা হয়েছিল? আরজি করে মেয়েটা খুন হয়ে গেছিল, তাই। এখানে মেয়েটা খুন হয়নি, এবং যে দোষ করেছে তার কিন্তু সে আবার ফুটেজ তুলে রেখেছিল সেই ভিডিওটার। সুতরাং এখানে না শাস্তি হওয়াটা খুব একটা বড়, আমার মনে হয় খুব তাড়াতাড়ি করা দরকার। আরজি করে প্রথম 2 ঘন্টা টাইম পেয়েছিলেন সবাই, যাতে ফরেন্সিক্যালি সমস্ত এভিডেন্স লোপাট করে দেওয়া যায়, এবং মেয়েটা বেঁচে ছিল না, সে বলতে পারেনি। এই দুটোর মধ্যে এটা বেসিক তফাৎ। আমি অবিলম্বে মনে করি প্রশাসন এবং দল দুটো আলাদা হওয়া উচিত। অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলবে, যেখানে যা হবে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। পুলিশকে দলদাসে পরিণত করলে যা হওয়ার হয় আমাদের এখানে তাই হয়েছে। জবাবটা কে দেবে? জবাবদিহিতার দায় তো কাউকে না নিতে হবে। যে বারংবার 6 মাসের মধ্যে আরেকটা ঘটনা, আরো 6 মাসের মধ্যে আরো কিছু একটা আমরা দেখবো। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনই এটা জবাব দেওয়ার উচিত। এটা জনগণ জবাব কবে দেবে সেটা তো আমাদের ওয়েট করে থাকতে হবে, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে না কড়া হাতে হ্যান্ডেল করতে হবে। আমার মনে হয় পুলিশরা না বড্ড ভয় পায়। ইভেন লোকাল শাসক দলের ছোটখাটো নেতা দরকার নেই, চামচাই বলি আমি তাদেরকেও অবধি পুলিশের সাথে আমি কথা বলে দেখেছি যে স্যার এগুলো নিয়ে কথা বলবেন না, আমরা প্রচুর চাপে থাকি, একটা আপনার এটাতে যদি আমি লাইক করি আমার হয়তো অনেক দূরে ট্রান্সফার হয়ে যাবে। তারাও তো মানুষ। এবং এইভাবে ব্যাপারটা না পুরো ডুবে গেছে। প্লাস এখন আমি জানি না, এক্সাক্ট ফিগার বলতে পারছি না, টোটাল পুলিশে কত খালি পোস্ট আছে এবং কত সিভিক দিয়ে চালানো হচ্ছে। কারণ আমরা ডাক্তার হিসেবে জানি যে ডাক্তারি অনেক কষ্ট করে পড়ে করতে হয়। পুলিশও সেরকম, কিন্তু প্রপার ট্রেনিং, পড়া, গাইডেন্স, পুলিশি প্রশিক্ষণ সম্পূর্ণ আলাদা। সেই প্রশিক্ষণের মাধ্যমে যখন একজন পুলিশ তৈরি হয়, সে জানে কোনটা মার্ডার কেস, কোনটা রেপ কেস,
কোনটা কিভাবে তাকে সাজাতে হবে, কিভাবে করলে ভিকটিম সাজা পাবে, আবার কোন কেসে ফেললে তাকে ডাকাই হবে না, এগুলো একজন দক্ষ পুলিশ অফিসার, নির্ভীক পুলিশ অফিসার, এদের আমাদের প্রয়োজন বড্ড বেশি। কিন্তু মুশকিল হয়ে গেছে, প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে বড্ড ব্যস্ত। আমাদের দেশটা মানে আমাদের রাজ্যটা যে গোল্লায় যাচ্ছে সেটা নিয়ে আমরা বোধহয় কেউ ভাবছি না। আজকে একবার ভেবে দেখো তো শিবম, কটা ভালো ঘরের ছেলে মেয়ে কলকাতায় বা পশ্চিমবঙ্গে আছে? পশ্চিমবঙ্গে তারাই পড়ে আছে যারা মাস গেলে 10 থেকে 12 হাজার টাকা রোজগারেই খুশি। একটা ভালো চাকরি কি পশ্চিমবঙ্গে আছে? পশ্চিমবঙ্গে সস্তায় মজুর পাওয়া যায়। এটা আমাদের খুব দুঃখ হয়েছিল কখন জানো? কাশ্মীর বেড়াতে গিয়ে। কাশ্মীরে ওখানে গিয়ে বলছে আপনাদের বাংলা থেকে আমাদের এখানে অনেক মজুর আসে। মানে বাঙালি কি তাহলে মজুরে পরিণত হলো, পরিযায়ী মজুর? আর যারা একটু ভালো লেখাপড়া করে তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, পুনে। তার কারণ হচ্ছে এখানে স্যালারি স্ট্রাকচার ভীষণ কম। কিন্তু আমরা পড়ে আছি কেন? আমরা এই কলকাতা শহরটাকে ভালোবাসি, আমরা চাই বাংলা আবার আগের গৌরবে ফিরে আসুক। আমি আশা করি। বাংলা নিজের মেয়েকে চাইবে বলছেন, মানে বাংলা কোন মেয়েকে চায় সেটা তো জানি না। এক একটা সময় এটা না আপেক্ষিক ব্যাপার। যেমন 2011-তে সমস্ত মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই আজকে প্রেজেন্ট গভর্নমেন্ট সরকারে এসেছে। কিন্তু কেউ যেন এটা না ভাবেন যে আমি ইন্ডিসপেন্সেবল। আর এই ব্যাপারটাই কিন্তু অনেক সময় একটা ইগোর সৃষ্টি করে, যেটা এক সময় জরুরি অবস্থার সময় আমরা ইন্দিরা গান্ধীর কাছে দেখেছি। মানে শাসক বুঝতে পেরেছে আমার কোনো বিরোধী নেই, আমি শেষ কথা, আমি সমাজের। হ্যাঁ, এই ব্যাপারটা যদি একবার মনের মধ্যে ঢুকে যায়। আর একটা কিন্তু পজিটিভ দিকও আছে এই প্রেজেন্ট গভর্নমেন্টের। অন্তত আমি যেটা বলবো যে এই গরিবদের মধ্যে যে 100,000 টাকা দেওয়া বা বিভিন্ন সাথী, একজন স্কুলে পড়াশুনো হোক বা না হোক, তারা একটা সাইকেল পাচ্ছে, তারা একটা ট্যাব পাচ্ছে, বিভিন্ন রকম শ্রী পাচ্ছে। এই যে বিভিন্ন ভাতাগুলো কিন্তু সত্যিকারের গরিবদের কিন্তু উপকারে লাগে। এবার সেইটা হচ্ছে কিছুটা জনমুখী প্রকল্প, কিন্তু দুটো জিনিস একসাথে করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনকেও কড়া রাখতে হবে, ভাতার মতো থাকবে। তা না হলে যদি অ্যাডমিনিস্ট্রেশন কোল্যাপস করে, ভাতা কি করে চলবে? আর ভাতার তো ব্যবস্থা একটা অর্থ ব্যবস্থার উপর চলবে। আমি যতদূর জানি রাজ্য প্রচুর ধারে চলছে, সেটা ম্যানেজ করবেন যারা ফাইন্যান্সে আছেন তারা জানেন। কিন্তু আমার মনে হয় রাজ্যের রাজস্ব বাড়ানোর অন্য উপায় খুঁজতে হবে। শুধু জিএসটি আর অ্যালকোহল থেকে রাজস্ব এলে কিন্তু রাজ্যে চলবে না। আর এই ধরনের যারা কাজ করে, আমার মনে হয় সাবস্টেন্স অ্যাবিউজ, আমি এই কথাটা উচ্চারণ করছি, সাবস্টেন্স অ্যাবিউজ মানে হয় অ্যালকোহল খেয়ে যখন ইনহিবিশনটা চলে যায় তখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু এরকম ভাবে একটা অপরিণত বা একটা বিকৃত মনস্ক আচরণ করতে পারে। এবং আনফর্চুনেটলি গত বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ার যে শেষ হয়েছে, বা ফরচুনেটলি আমাদের রাজ্য 25,000 কোটি টাকা আবগারি দপ্তর থেকেই পেয়েছে। তাহলে এই যে আমি মাতালদের ঘুরে দেখতে দেখছি, তারা সভ্য মানুষ, এমনি সভ্যর মুখোশে আছে। এবার সে যেই 5-6 পেগ অ্যালকোহল খেয়ে নিল, সে কিন্তু তার যে ইনহিবিশনটা, যে আমি ভদ্র মানুষ এই কাজটা করব না, সেটা চলে যায়। যার জন্য আজকাল লোকেদের মধ্যে দেখবে, প্লাস অবশ্যই মোবাইল ফোনের বেশি ইউজ, লোকেদের মধ্যে সহনশীলতা চলে গেছে। আজকে একটা গাড়ি নিয়ে তুমি যাচ্ছ, কাউকে একটু ধাক্কা দাও, দেখবে কিরকম তোমাকে গালাগালি খেতে হয়। কেউ 1 মিনিট ওয়েট করতে রাজি নয়। বড্ড ছুটছি আমরা, একটু থেমে দেখো, মানে সমাজটা একটু ভালো হোক। এভাবে কিন্তু সমাজ শেষ হয়ে যাবে। আর নাম্বার 2, বহু মানসিক রোগী বাড়বে, এবং তারা যে মানসিক রোগী
তারা যদি ছোটখাটো পদে থেকে নিজেদের বড় ভাবতে আরম্ভ করে তখন মহা মুশকিল হবে। আপনি সমাজকে ভালো করার কথা বলছেন, কিন্তু আমাদের রাজনীতিবিদরা যে কথাবার্তাগুলো বলছেন আদতে কোনো ভালো মেসেজ উঠে আসে? কারণ দেখুন, কালকে কল্যাণ ব্যানার্জির কোর্ট আমি একটু আপনাদের বলি, তিনি পরিষ্কার বলেছেন যে নিরাপত্তা সবই আছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কে দেবে? পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ই পুলিশ মোজন থাকবে না, কিন্তু সহকর্মীকে নিরাপত্তা দিয়ে দেবে। অর্থাৎ তিনি এই পুরো বিষয়টিকে একটা অন্য দিকে, অন্য একটা দৃষ্টিভঙ্গি আলোকপাত করার চেষ্টা করলেন। তৃণমূলও পাল্টা ওনাকে একটা বক্তব্যকে সমর্থন করে না বলে নোটিশ ধরালেন। কিন্তু আমার মনে হয় এই কথাবার্তাগুলোকে আপনি কিভাবে দেখছেন, এবং এটা কি সামাজিক ব্যাধি একটা? এটা না প্রকৃত জ্ঞানের অভাব। আজকালকার দিনে আমরা পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি বা সেরকম পার্লামেন্টেরিয়ান পাই না যারা সত্যি নলেজেবল, বাগ্মী, এবং অনেকে না, আমি জানি না, টাকা পেয়ে না নিজেকে আর ক্ষমতা পেয়ে নিজেকে ঈশ্বরেরও উপরে রাখে এবং নিজেকেই সর্বেসর্বা বলে মনে করে। এটা যেটা উনি বলেছেন, আমি জানি না প্রকৃতস্থ অবস্থায় বলেছেন কিনা, এবং সেই দলও তাকে সাপোর্ট করেনি। কিন্তু আরেকজন বিধায়কও আমি আজকে শুনেছি, নাম নিতে চাই না, আমি বলছি মদন মিত্রই বলেছেন যে অন্য কাউকে ইনফর্ম করে কলেজে গেল না, এটা মানে আমি জানি না, মানে যেহেতু আমার মেয়েও আছে, ভয়ে আমরা সবসময় পাই, এবং এই ভীতিকর পরিবেশ যদি আমাদের এই রাজ্যে চলতে থাকে, এই রাজ্য অবনতি হবে। তবে আমি অ্যাট দ্য সেম টাইম বলছি, যদি সারা দেশের পরিসংখ্যান দেখা যায়, সারা দেশেই কিন্তু সাইকোলজিক্যাল আর সাইকোপ্যাথের সংখ্যা বেশ ভালো রকম বেড়েছে, এবং এই চেঞ্জটা পরিলক্ষিত হয়েছে যখন আমরা কিছুটা ওয়েস্টার্নাইজড হচ্ছি, অথচ আমাদের বিদ্যাটা কম। আমরা পাশ্চাত্য দেশের সাথে একটু নিজেদের সেরকম করতে যাচ্ছি যে হ্যাঁ, একটু শনি রোববার অ্যালকোহল খেলে নাকি স্ট্যাটাস বাড়ে, কেউ বিড়ি খেয়ে স্ট্যাটাসের বদলে সিগারেট খায়, কেউ ধার করে শেষ হয়ে যাচ্ছে, আর একটু ওয়েট করার প্রবণতা, এই জিনিসগুলোই কিন্তু চলে যাচ্ছে সারা দেশে। সারা দেশে সমস্ত এই সমস্ত বিকৃত মস্তিষ্ক রোগীদের সংখ্যা বাড়ছে, বিকৃত মস্তিষ্ক খুচরো চামচাদের সংখ্যা বাড়ছে। তুমি দেখবে আমাদের প্রধানমন্ত্রী নিজে কখনো খারাপ কথা বলছেন না। গ্রাসরুট লেভেল থেকে আমি যদি একটা ধর্মের এগেনস্ট ফরে বলতে চাই না, আমি বরাবর সংবিধানকে বলি যে সংবিধান আমাদের একটাই শিখিয়েছে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটাই কথা যদি বলতে চাই, তখনই প্রচুর আমার এগেনস্টে অ্যাটাক হয়। তখন বুঝতে পারি অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছেছে। এটাকে থামাতে হবে, থামাতে গেলে সব জায়গা থেকে করতে হবে, এবং আমাদের মনে হয় ভালো রকম মেন্টাল কাউন্সিলিং এর দরকার বেশ কিছু লোককে, আর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার একটা ঘটনাকে। হ্যাঁ, এনাকে তো ধরা গেছে, যে করেছে তাদের ফটাফট শাস্তি হোক, তাদের ফরে বলার কোনো প্রশ্নই আসে না। যে বলছেন তিনিও বিকৃত মস্তিষ্ক, এটুকুই জানতে হবে। রাইট, এটা অন্য রকমের একটা দৃষ্টিভঙ্গির আলোকপাত ডাক্তারবাবু করলেন, যে শুধুমাত্র সামাজিক ব্যাধি নয়, এটা কোথাও না কোথাও মানসিক ব্যাধি হয়ে গেছে, এবং এটা ভীষণ মাত্রায় যদি নিরাময় করতে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কসবা কাণ্ডের এই পর্ব দ্রুত শেষ হোক। আমি একটু আগে দেখছিলাম ন্যাশনাল ওমেন কমিশন যারা এসেছেন তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এত রাজনীতি কেন? এই প্রশ্ন তো দিনের শেষে উঠবেই, উত্তরটা কে দেবে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।